আচ্ছা, আমরা তো প্রায় আকাশ বা সমুদ্রের বিশালতার দিকে অবাক হয়ে তাকাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমাদের ঠিক পায়ের নিচেই যে জগৎটা আছে সেটা আসলে কতটা জরুরি? আজকের আলোচনায় আমরা ঠিক সেই জীবন্ত মাটির বিপ্লব নিয়েই কথা বলতে চাচ্ছি। একটা বিপ্লব যা আমাদের এই পৃথিবীকে বলা যায় নতুন করে জীবন দিতে পারে। জানি এটা শুনতে একটা উক্তির মতো লাগতে পারে, কিন্তু এটা আসলে একটা কঠিন সত্যি। একটু ভাবুন তো, আমাদের প্লেটে যে খাবারটা আছে বা গ্লাসে যে জলটা আমরা পান করছি, এই সব কিছুর উৎস কিন্তু ওই মাটি। তার মানে কি দাঁড়ালো? মাটিকে বাঁচানো মানে আসলে নিজেদেরকেই বাঁচানো, তাই না? তো দেখুন, আমাদের সামনে কিন্তু পথ দুটো, খুবই পরিষ্কার। একদিকে আছে স্বাস্থ্যকর জীবন্ত মাটি, যেটা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আর ঠিক তার উল্টো দিকে ক্ষয়প্রাপ্ত প্রায় মৃত মাটি, যা আমাদের সব কিছুকে, মানে আক্ষরিক অর্থে সব কিছুকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পছন্দটা কিন্তু আমাদেরই। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন পথে হাঁটলে আমরা একটা সবুজ ভবিষ্যৎ গড়তে পারি। মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার এই যে বিশাল একটা জার্নি, এর সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি কোনটা জানেন? সেটা হলো সঠিক পলিসি বা নীতি। মানে সরকারি সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেয় আমাদের মাটি বাঁচবে নাকি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, যাকে বলে বিপরীত প্রণোদনা। ব্যাপারটা কি? ধরুন দক্ষিণ এশিয়ায় কৃষকদের সাহায্য করার জন্য সরকার ইউরিয়া সারে ভর্তুকি দিল। উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো, তাই না? কিন্তু হলোটা কি? এর ফলে সারের ব্যবহার এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত তা মাটির জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। মানে ভালো করতে গিয়ে উল্টো খারাপ হয়ে গেল। প্রসেসটা কিন্তু একদম সহজ, কিন্তু ফলটা বেশ ভয়ঙ্কর। যখন অতিরিক্ত ইউরিয়া মাটিতে মেশে, তখন তৈরি হয় অ্যামোনিয়াম, আর সেটা অক্সিডাইজড হয়ে বদলে যায় নাইট্রেটে। সমস্যাটা হলো, এই নাইট্রেট কিন্তু এক জায়গায় বসে থাকে না। এটা সোজা আমাদের মাটির নিচের জলে, মানে গ্রাউন্ড ওয়াটারে মিশে যায়, আর আমাদের পানীয় জলকে দূষিত করে ফেলে। দেখুন কিভাবে একটা ভালো উদ্দেশ্য একটা খারাপ পরিণতি নিয়ে এলো। তো সমাধানটা কি তাহলে? তার মানে কিন্তু এই না যে সব ভর্তুকি খারাপ, একদমই না। একদিকে যেমন ক্ষতিকারক ভর্তুকি মাটি দূষিত করতে পারে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু সঠিক পলিসি দিয়ে কম্পোস্টিং বা কৃষি বনায়নের মতো দারুণ সব প্রকৃতি বান্ধব সমাধানকেও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসল কথা হলো, ভর্তুকিটা ঠিক জায়গায় ঠিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। আর এর কিন্তু কিছু অসাধারণ উদাহরণ সারা বিশ্বেই আছে। যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কৃষকদের পুরস্কার দিচ্ছে যদি তারা মাটির স্বাস্থ্য ভালো রাখে। আবার আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথাই ভাবুন, তারা সয়েল হেলথ কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা তাদের মাটির ব্যাপারে একেবারে সঠিক তথ্য পাচ্ছে। ফলে তারা না জেনে সার ব্যবহার করছে না, বরং বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা খামার আর পলিসির কথা বললাম। চলুন এবার ক্যামেরাটা একটু জুম আউট করি। কারণ মাটির স্বাস্থ্য কিন্তু শুধু একটা খামারের ব্যাপার না, এটা আসলে একটা পুরো ওয়াটারশেড বা জলাশয় এলাকার বিষয়। কেন? কারণ একটা এলাকার জল, পুষ্টি সবকিছু তো একসঙ্গেই চলে, তাই না? স্বাস্থ্যকর মাটিকে যদি সহজ করে বুঝতে হয়, তাহলে একটা বিশাল স্পঞ্জের কথা ভাবুন। ঠিক তাই, এটা বৃষ্টির জলকে শুষে নেয় আর ধরে রাখে। ফলে একদিকে যেমন পুষ্টির অপচয় হয় না, তেমনি বন্যা বা খরা এই দুটো থেকেই আমাদের বাঁচায়। আর মাটির এই ম্যাজিক্যাল পাওয়ারটা আসে এর ভেতরে থাকা জৈব পদার্থ থেকে। আর প্রকৃতি কিন্তু নিজেই একজন জাদুকর। ওর নিজেরই একটা দারুণ ফিল্টারিং সিস্টেম আছে, যেটা আমরা খালি চোখে দেখতেই পাই না। জলাভূমিতে কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে, যারা জলের মধ্যে থাকা ক্ষতিকর নাইট্রেটকে ভেঙে দেয় আর তাকে বদলে দেয় নিরাপদ নাইট্রোজেন গ্যাসে। ভাবুন তো, এই অদৃশ্য একটা প্রসেস আমাদের জলকে পরিষ্কার রাখতে কি বিশাল একটা ভূমিকা পালন করছে। প্রকৃতির এই জাদুটাকে আমরা কিন্তু আরও শক্তিশালী করতে পারি। কিভাবে? কিছু দারুণ টেকনিক আছে, যেমন কন্ট্যুর ফার্মিং, নদীর ধারে বাফার জোন তৈরি করা বা ভেটিভার ঘাসের মতো জিনিস ব্যবহার করা। এগুলো অসাধারণ কাজ করে। হ্যাঁ, এর জন্য দরকার শুধু একসাথে কাজ করার মানসিকতা আর একটা ভালো প্ল্যান। আচ্ছা, এবার চলুন একেবারে গ্লোবাল লেভেলে যাওয়া যাক। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু একটা ছোট্ট এলাকার মাটির স্বাস্থ্যও কিন্তু সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন বা অর্থনীতির মতো বিশাল সব বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে, মাত্র 0.4%, মানে 0.4%।
শুনতে খুবই ছোট লাগছে তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই অতি সামান্য দেখতে সংখ্যাটার পেছনেই লুকিয়ে আছে আমাদের এই গ্রহটাকে বাঁচানোর একটা বিশাল বড় সম্ভাবনা। এই উদ্যোগটার নাম হলো 4/1000 বা 4/1000। এর লক্ষ্যটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। বিশ্বের সব দেশ যদি প্রতি বছর তাদের মাটির জৈব কার্বন মাত্র 0.4% করে বাড়াতে পারে, তাহলেই বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়া সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। এই যে আমরা মাটির কার্বনের কথা বলছি, একে বলা হয় সয়েল অর্গ্যানিক কার্বন বা SOC। আর এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে। আমরা ভাবি গাছ বা বনই বুঝি সবচেয়ে বেশি কার্বন ধরে রাখে, কিন্তু সত্যিটা হলো আমাদের গ্রহের স্থলভাগের গাছপালা বনভূমি মিলিয়ে যত কার্বন আছে তার চেয়ে অনেক বেশি কার্বন জমা হয়ে আছে শুধুমাত্র মাটিতে। আর ঠিক এই কারণে আজকের দিনে জলবায়ু সংক্রান্ত যে কোনো আলোচনায় মাটি এখন একেবারে সেন্টারে চলে এসেছে। এই যে দেখুন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বা ফ্রেমওয়ার্ক কিন্তু মাটির স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করে। যেমন 4/1000 উদ্যোগটার মূল লক্ষ্যই হল মাটিতে কার্বন বাড়ানো। আবার ধরুন বিভিন্ন ট্রেড অ্যাগ্রিমেন্টস, সেগুলো হয়তো সরাসরি মাটি নিয়ে কথা বলছে না, কিন্তু খাদ্যে কীটনাশকের পরিমাণ বেঁধে দিয়ে পরোক্ষভাবে মাটিকে বাঁচাচ্ছে। মানে সবাই একই লক্ষ্যে কাজ করছে, শুধু পথটা ভিন্ন। গ্লোবাল পলিসি, বড় বড় চুক্তি, এগুলোর কথা তো হলো, কিন্তু এবার চলুন একেবারে মাটিতে নেমে আসি, মানে সাধারণ মানুষের কাছে। কারণ আসল পরিবর্তনটা তো শুরু হবে একদম তৃণমূল স্তর থেকেই, তাই না? যেখানে আমরা সাধারণ মানুষই হয়ে উঠতে পারি এই লড়াইয়ের প্রধান সৈনিক। কিন্তু প্রশ্ন হল কিভাবে? কোনো বড় ল্যাবরেটরি বা দামি যন্ত্রপাতি ছাড়া একটা কমিউনিটি কিভাবে বুঝবে তাদের মাটির স্বাস্থ্য কেমন আছে? এর একটা দারুণ উত্তর আছে, আর সেটা হলো নাগরিক বিজ্ঞান বা সিটিজেন সায়েন্স। আর মজার ব্যাপার হলো, এর জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। দেখুন, একেবারে সাধারণ কিছু জিনিস, যেমন পিএইচ স্ট্রিপ দিয়ে মাটির অম্লতা মাপা বা মাটির রঙের চার্টের সাথে রং মেলানো, এমনকি মাটিতে কটা কেঁচো আছে সেটা গোনা। এই সহজ কাজগুলোই কিন্তু মাটির স্বাস্থ্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয়। আর এখন তো AI ভিত্তিক মোবাইল অ্যাপও চলে এসেছে, মানে আমাদের হাতের স্মার্টফোনটাই হয়ে উঠতে পারে একটা সয়েল টেস্টিং ল্যাব। ভাবতে পারেন, এই যে ছোট ছোট উদ্যোগ, এগুলো যখন লাখ লাখ মানুষ একসাথে করে তখন কি হতে পারে? এর একটা অসাধারণ উদাহরণ হল ভারতের সয়েল হেলথ কার্ড প্রোগ্রাম। সেখানে লক্ষ লক্ষ সাধারণ নাগরিকের কাছ থেকে পাওয়া ডেটা, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের ডেটা সরাসরি দেশের ন্যাশনাল পলিসি তৈরিতে কাজে লাগছে। এটাই হলো সিটিজেন সায়েন্সের আসল শক্তি। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা অনেকগুলো আলাদা আলাদা স্তরের কথা বললাম। এবার সময় হয়েছে এই সবগুলোকে এক সুতোয় বাঁধার, কারণ আসল কথা হলো কোনো একটা সমাধান একা একা কাজ করবে না। মাটিকে বাঁচানোর এই পুরো ব্যাপারটা আসলে একটা সিম্ফনি অর্কেস্ট্রার মতো, যেখানে গ্লোবাল ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল পলিসি, কার্বন মার্কেট, ওয়াটারশেড প্ল্যানিং আর একদম শেষে কমিউনিটির উদ্যোগ, এই সব কিছুকে একসাথে একসুরে বাঁচতে হবে। যে কোনো একটা যদি বেসুরে বাজে, তাহলে কিন্তু পুরো সুরটা কেটে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল এমন একটা সেলোস্থ বা হোলিস্টিক সিস্টেম তৈরি করা, যা মাটি থেকে শুরু করে উদ্ভিদ, প্রাণী আর মানুষ, এই পুরো চক্রটাকে সাপোর্ট করবে। একেই বলা হয় সার্কুলার বায়ো ইকোনমি, মানে এমন একটা অর্থনীতি যেখানে কোনো কিছুই বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হয় না, সবকিছু আবার প্রকৃতিতে ফিরে আসে, নতুন জীবন তৈরি করে। শেষ করার আগে তাহলে একটাই প্রশ্ন, যদি আমাদের এই গ্রহকে বাঁচানোর শুরুটা মাটি দিয়েই করতে হয়, তাহলে এই বিশাল কর্মযজ্ঞে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী হবে? এই উত্তরটা কিন্তু আমাদের সকলকেই একসাথে খুঁজে বের করতে হবে।